ভালোবাসি কথাটি বলতেই ঠাস করে আমার গালে একটি চর বসিয়ে দিল জাঙ্কুক ভাইয়া। গালটা মনে হয় এখনই খুলে পড়বে দেহ থেকে। অগ্নিঝরা চোখে বলে উঠল, আর কখনো যদি এই কথা মুখে শুনেছি তাহলে ভাত চিবোনোর জন্য আর দাঁত খুঁজে পাবি না। কই চিঠিটা দে বলেই আমার হাত থেকে কাগজটি নিয়ে উল্টো পথে হাঁটা ধরল। আর যাওয়ার সময় বলে গেলেন এক্ষুনি বাসায় যাবে, ডাইনি বাই যেন তাকাতে না দেখি। আমি আর কি করব, গালে হাত দিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় ঢুকতেই বড় আম্মু দরজার সামনে। কি এতে তোর গালে কি হয়েছে? কিছু না আম্মু, ওটা আসলে মশায় কামড়েছে। মশা কামড়েছে? না না, মশার কামড়ের দাগ তো এরকম হওয়ার কথা না। আরে আম্মু ওটা কিছু না, মনে হয় অ্যালার্জি, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, আমি রুমে যাই। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার খাবো। বড় আম্মু কথাটা বলতেই গালে হাত দিলাম। ব্যথাটা যেন চিনচিন করে বুকে হচ্ছে, গালে না। রুমে যেতে যেতেই কান্নায় ভেঙে পড়লাম। আসলে জাঙ্কুক ভাইয়াকে আমি ভালোবাসি 2 বছর যাবত। সারাদিন মা আর বড় আম্মুর মুখে জাঙ্কুক জাঙ্কুক নামটা শুনতে শুনতে বুকের ভিতর যেন গেঁথে গিয়েছে এই জাঙ্কুক নামটা। আমার বয়স তখন 5। তখন জাঙ্কুক ভাইয়া বিদেশে চলে যায়। মার মুখে শুনেছি এক প্রকার জোর করেই জাঙ্কুক ভাইয়াকে বাইরে পাঠানো হয়। আসলে সে যেতে চাচ্ছিল না। জাঙ্কুক ভাইয়া সব দিক থেকেই ভালো, লেখাপড়া, খেলাধুলা, বুদ্ধি বিবেচনা এবং দেখতে শুনতে না জাঙ্কুক ভাইয়া সবকিছুতেই নাম্বার 1। জাঙ্কুক ভাই সবকিছুতেই ভালো, শুধু একটাই সমস্যা, সে খুবই বদমেজাজি এবং রাগী মনের মানুষ। জাঙ্কুক ভাইয়া যখন প্রথম আমাদের বাড়িতে এসেছিল তখন খুশির অন্ত ছিল না। মা, বড় আম্মু সব ভালো ভালো খাবার রান্না করছিল জাঙ্কুক ভাইয়ের জন্য। বড় আব্বু তো অনেক আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছিল জাঙ্কুক ভাইয়ার আসার উপলক্ষে। আমি গুটি গুটি পায়ে সবার মাঝখান থেকে উঁকি মেরে দেখলাম একটা 25 বছরের তাগড়া যুবক ছেলে, দেখতে 5 ফুট 10 ইঞ্চি লম্বা, কালো কোট আর প্যান্ট জড়িয়ে তো ঘরের ভিতর প্রবেশ করলো। দেখেই সাথে সাথে ছোটখাটো একটা ঝটকা খেলাম কারেন্টে। আমার কিশোরী মনে বলে উঠলো, তাহলে এটাই কি আমার ক্রাশ? জাঙ্কুক ভাইকে প্রথম দেখেই আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু সেটা ভালোবাসা ছিল কিনা আমি জানি না। আমার বাবা আর তার বড় ভাই, তারা দুজনেই। আমার বড় আব্বু আর বড় আম্মুর একমাত্র ছেলে হলো জাঙ্কুক ভাইয়া, আর আমরা হলাম 2 বোন, আমি আর জিমিন আপু। আমি জাঙ্কুক ভাইয়ের থেকে 11 বছরের ছোট, আর জিমিন আপু 5 বছরের। জাঙ্কুক ভাইয়া প্রথম বাসায় আসার পর তাকে ভালো লাগলেও তার গৌণ মুখের কারণে কখনো তার কাছে বেশি একটা ঘেঁষা হতো না। জিমিন আপুর সাথে জাঙ্কুক ভাইয়ের মোটামুটি ভালোই সম্পর্ক। আমার সাথেও ভালো ব্যবহারই করতো, কোনো বিষয়ে তেমন একটা বেশি ডাক দিত না। কিন্তু যদি কোনো ছেলের সাথে কথা বলতাম বা বাসায় কোনো মেহমান আসতো, হাসি ঠাট্টা করতাম, তাহলে বেজায় রেগে যেত। এমন ভাবে রেগে যেত, মুখ দিয়ে কথা বেরোলে শুধু ধমকে বের হতো আর চোখ দিয়ে শুধু আগুনই ঝরতো। আমি বুঝি না, এমনি সময় তেমন একটা বেশি আমার সাথে কথা বলে না, কিন্তু কথা যখনই বলে তখনই এমন ভাবে কথা বলে যেন আমি কোনো বড় অপরাধী করে ফেলেছি। ভাই যখন দেশে আসে তখন আমার বয়স 14 বছর। 1 বছর মোটামুটি ভালোই কেটেছিল। ভাইয়া মোটামুটি ভালোই বাসতো, ভালোই তার সাথে কথাবার্তা করতাম। কিন্তু যখনই আমার 15 বছর হলো, ভাইয়া কেমন যেন দূরে সরে গেল। আর ভাইয়ের এই দূরত্বটাই আমাকে যেন তার প্রতি আরো বেশি আকর্ষণ করে তুললো। আমাদের বাসায় কোনো মেহমান আসলে বা আমি যদি কোথাও বেড়াতে যেতাম, ভাইয়া শুধু একটা কথাই বলতো, তোকে যেন আমি দেখি না বেশি লাফালাফি ঝাপাঝাপি করতে, চুপচাপ এক জায়গায় বসে থাকবি, যদি না শুনিস না থাপড়ি একদম কান বয়রা করে দেব। আমি বুঝি না, এমনি সময় আমি দৌড়াই, লাফাই, ঝাপাই, তাতে কিছু বলে না, কিন্তু কোথাও গেলে বা কোনো ছেলের সাথে করলেই তার মাথাটা গরম হয়ে যায়। কেন? সে যে সবার সাথে হেসে হেসে কথা বলে, হাসি ঠাট্টা করে, আমি তো তাকে কিছু বলি না, আমাকেই কেন? আপু, বড় আব্বু আজ পর্যন্ত আমাকে কেউ একটা ধমক দেয় না, কিন্তু উনি আমাকে সব সময় ধমকের উপরেই রাখে। এই তো আজকের কথাই, কলেজ থেকে বের হয়েছি, তখনই আমাদের কলেজের একটি ছেলে বোগা আমার হাতে দৌড়ে এসে একটি কাগজ ধরিয়ে দিল। স্কুলে 9-এ থাকতে 2-একটা প্রেমপত্র পেলেও 10-এ ওঠার পর থেকে এই পর্যন্ত কখনোই তেমন একটা কোনো প্রেমপত্র পাইনি। কেউ যদি আমাকে কোনো কিছু বলেছে, পরদিন সে হয়তো বা হাত ভাঙা বা পা ভাঙা অবস্থায় হাসপাতালে রয়েছে। 1 মাস 2 মাসেও তার চোখে দেখি। কে জানে কে মারে, আমাকে কেউ কিছু বললে কে যেন তাদেরকে মারে, বলতে পারিনি। আজকে বোগামের হাত থেকে চিঠিটা পেয়ে মনে মনে একটু নিজেকে বললাম, বাহ, আমি এবার প্রেমপত্র পেয়েছি, একটু খুশিই হলাম। তারপরে চিঠিটা হাতে নিয়ে মোড় ঘুরতেই জাঙ্কুক ভাইয়া, ছেলেটা কে? তোকে চিঠি দেওয়ার সাহস পাই কিভাবে? তুই কি ওকে ভালোবাসিস?
তখনই আমার মনের ভিতর একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল যে ছবিতে দেখেছি নায়ক নায়িকার উপরে অনেক জেলাসি ফিল করে, নায়িকা যদি কারোর সাথে প্রেম করে। তো আমিও দুষ্ট বুদ্ধি করে চট করে বলে ফেললাম, হ্যাঁ ভাইয়া আমি ভালোবাসি। আর তারপরের কাহিনী তো তোমরা জানো, ভাইয়া কখনো আমার গায়ে হাত তোলেনি, সবসময় মুখেই শুধু বলে থাপড়ে কান লাল করে দেবো, থাপড়ে দাঁত ফেলিয়ে দেবো, আর শুধু বকাবকি করে, চোখ দিয়ে গরম দেয়, কিন্তু কখনোই গায়ে হাত তোলেনি। আজকে থাপ্পড়টা মারতে অনেক কষ্ট হয়েছে, তবে গালে না, বুকে। কারণ আমি যাকে ভালোবাসি সে আমাকে মারলো, আর এই কারণেই সে কি আমার ভালোবাসা কখনোই বুঝবে না? আমি যে তার চোখে আমার জন্য কেয়ারিং দেখি, মায়া দেখি, তাহলে এটা কি ভালোবাসা না? হয়তো বা আমারই ভুল। আর আমি এখন কি করব? এই পথ থেকে তো আমি সরে আসতেও পারছি না। আমি অনেক নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে এই পাষাণ্ডর কাছ থেকে আমি দূরে সরে যাব, ওর কথা আর মনেই করবো না। পাষাণ্ড একটা দেবী বজ্জাত খরগোশের বাচ্চা। কিন্তু পরক্ষণে এবার ভুলে যাই, তাকে দেখলেই সবকিছু উলটপালট হয়ে যায়। এভাবেই কেটে গেল রাতটি। পরের দিন সকালবেলা খাবার টেবিলে বসিয়েছি। কিছুক্ষণ পরে জাঙ্কুক ভাই এসে আমার সামনাসামনি বসলো। কেউই নেই, আমি খাচ্ছি মাথা নিচু করে। হঠাৎই বলে উঠলো, তে সত্যি কি তুই এই ছেলেটাকে ভালোবাসিস? আমি মাথায় আবার একটু দুষ্ট বুদ্ধি দিয়ে বললাম, হ্যাঁ ভাইয়া, সত্যিই আমি ভালোবাসি। ও আচ্ছা, বিয়ে করবি ওকে? হ্যাঁ, বিয়ে করব। ঠিক আছে, তাহলে আমি আব্বু আম্মুর সাথে কথা বলে আর ওই ছেলেটার নাম ঠিকানা দিয়ে কথা বলে তোদের বিয়ে ঠিক করে দিই। আমি তো আকাশ থেকে পড়লাম। আরে আল্লাহ, আমি একে জালে ফাঁসাতে চাইলাম, এখন তো আমি নিজেই নিজের জালে ফেসে গেলাম। এখন কি করব? এখন যদি সত্যি আব্বু আম্মুর সাথে কথা বলে আর ওর বোগামের আব্বু আম্মুর সাথে কথা বলে আমার বিয়েটা দিয়ে দেয়, তাহলে তো আমি শেষ। তখন আমি বললাম, না ভাইয়া, আসলে তেমন কিছু না, আমি আসলে তোমার সাথে একটু ফাইজলামি করছিলাম। তুই যে আমার সাথে ফাইজলামি করছিলি এটা আমি আগেই বুঝতে পেরেছি, কিন্তু আমি তোকে বোঝাতে চাইছিলাম যে তোর দ্বারা এই প্রেম টেম হবে না, শুধু শুধু এই মিথ্যে কথা আমার সাথে না বলে মন দিয়ে পড়াশোনা কর, এটা বোঝানোর জন্য। আর সেকেন্ড টাইম যদি দেখি কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাস, তাহলে ওই চোখ আর তোর সাথে থাকবে না, চোখ থাকবে এক জায়গায়, তুই থাকবি আর এক জায়গায়। কথাটি বলেই ভাইয়া উঠে চলে গেল। আমি আর কি করব, বোকার মতো চেয়ে রইলাম তার যাবার দিকে। নিজেই কিভাবে জালে আটকে গেলাম, নিজের উপরে এখন খুব রাগ হচ্ছে। আজকে আর আমি কলেজে যাইনি। দুপুরবেলা শরীরটা বেশ একটা ভালো লাগছে না, বড় আম্মুর রুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎই ঘুমটা আধো আধো ভাঙতে শুনছি বড় আম্মু বড় আব্বুকে বলছে, এই যে শোনো, জিমিনের তো এখন বয়স হলো 23 বছর হয়েছে, জিমিনের তো একটা বিয়ে দিতে হয়। হ্যাঁ ঠিকই বলেছো, আমি জিহপের সাথে জিমিনের বিয়ে নিয়ে কথা বলবো। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, বলবো? কি বলো? আমাদের জাঙ্কুক যে বেপরোয়া স্বভাবের আর বদমেজাজি, জিমিনের মতো একটা ভদ্র মেয়ে যদি আমাদের জাঙ্কুকের বউ হয়, তাহলে কেমন হবে? তুমি আমার মনের কথা বলেছো জিম। আমি তো মনে মনে এটাই চাইছিলাম যে ঘরের মেয়ে ঘরেই থাক, আর জিমিনকেও আমার খুব পছন্দ। কিন্তু জিমিন এত ভদ্র, তোমার বদমেজাজির ছেলে কি জিমিনকে সুখী রাখতে পারবে? আসলে জাঙ্কুকের জন্য তো তের মতো একটা মেয়ের দরকার ছিল, একদম সোজা করে টাইট করে দিত, কিন্তু তের তো বয়স অনেক কম, ওর কথা তো আর বলা যাচ্ছে না জাঙ্কুকের জন্য। তাই ভাবলাম জিমিনকে যদি আনি, জিমিনের শান্তশিষ্ট স্বভাব যদি জাঙ্কুককে ভালো করে তোলে, এটা ভেবেই কথাটা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু আসলে ওর সাথে কথা বলবো এই বিষয়ে। কথাটা শুনেই বুকটা একদম ফেটে যাচ্ছে, মনটাও যেন কে ছিঁড়ে টেনে নিয়ে যাচ্ছে। জাঙ্কুক ভাইয়ের সাথে জিমিনাপুর বিয়ে হবে, এখন আমি কি করব? তাহলে আমার এই 2 বছরের ভালোবাসা কি হবে? আমি কিভাবে কাটাবো? তাকে ছাড়া যে আমি এক মুহূর্ত কল্পনা করতে পারিনি। এখন আমার কি হবে? আমি কি করব? কার কাছে যাব? বলেই অজান্তেই কান্না করতে লাগলাম। তারপরে বড় আম্মু রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে গেল। অজস্র কান্না করছে ফ্লোরে বসে, কান্না যেন কিছুতেই থামছে না। এভাবেই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। মা রাতের খাবারের জন্য ডাকাডাকি করতে অনিচ্ছা সত্ত্বেও নিচে গেলাম। নিচে গিয়ে টেবিলে বসলাম খাবারের জন্য। বড় আব্বু টিভি দেখছে। এই মাঝে জাঙ্কুক হয়ে ঘরে ঢুকতেই বড় আব্বু বলে উঠল, জাঙ্কুক এদিকে এসো, তোমার সাথে কথা আছে। জি আব্বু বলো। বয়স তো কম হলো না, তোমার বিয়ের কথা ভাবছি। তোমার কি কোনো মেয়ে পছন্দ আছে, না তুমি কেমন মেয়ে চাও সেটা আমাদের বলতে পারো, তাহলে আমরা সেই অনুযায়ী মেয়ে দেখবো। কি যে বলো আব্বু, এখন পর্যন্ত বিয়ের বয়সই হয়নি, তো তো বিয়ে করবো কিভাবে? বিয়ের বয়স হয়নি মানে?
তোমার যথেষ্ট বয়স হয়েছে, এখন 18 বছর বয়স, তুমি ব্যবসা বাণিজ্য করতেছো, ভালোই আছো, এখনই তোমার পারফেক্ট সময় বিয়ের জন্য। আর আমি কোনো কথা শুনতে চাইনি, তোমার বিয়ে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি জানাবো তোমাদের পরে। এই বলেই জাঙ্কুক ভাই উপরে চলে গেল। আমি তাকিয়ে রইলাম তার চেহারার দিকে, কোনো পরিবর্তন নেই। কষ্টও পেল না, খুশিও হলো না। তার মনে কি চলছে সে কি আমার কথা আজও বোঝেনি? মনের কষ্টে খাবার গলা দিয়ে নামলো না। তারপরে উপরে চলে গেলাম। পরের দিন কলেজে গেলাম। কলেজ থেকে ফিরতে ফিরতে দুপুর 2:30। কোনো রিক্সা গাড়ি কিচ্ছু পাচ্ছি না। ক্লান্ত শরীর নিয়ে হাঁটছি। পাশ থেকে একটি কালো গাড়ি এসে থামলো। এই যে তে, কেমন আছো? উঠে এসো গাড়িতে। আরে সুগা ভাইয়া, আপনি? ভালো আছি। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি, আসো তোমাকে বাসায় পৌঁছে দিয়েছি। না দরকার নেই, আমি চলে যেতে পারবো। আরে আসো তো। তারপরে সুগা ভাইয়ার গাড়িতে উঠলাম। সুগা ভাইয়া হলো জাঙ্কুক ভাইয়ের জানে দিদির দোস্ত। এক প্রকার আমি সুগা ভাইকে একটু হিংসাই করি। সুগা ভাইয়ের সাথে এত হেসে হেসে জাঙ্কুক ভাইয়ের কথা বলে আমার মাঝে মাঝে হিংসা হয়, মনে হয় যেন সুগা ভাইয়া আমার সতী। কিন্তু বছর খানেক হলো সুগা ভাইয়া আমাদের বাসায় আসে না। কেন আসে না জানি না। জাঙ্কুক ভাইয়া বাইরে থেকে আসার পরে অনেক আসতো। প্রায় 2 বছর পর্যন্ত ভালোই আসা যাওয়া ছিল, কিন্তু এখন আর আসে না। এই কথা ভাবতে ভাবতেই বাসায় চলে গেল। এভাবেই মনের দুঃখ কষ্ট আর রাগ নিয়ে কেটে গেল প্রায় সপ্তাহখানেক। আজকে কলেজে গিয়েছি, কিন্তু শরীরটা মোটেও ভালো লাগছে না। তাই কলেজটা পুরোপুরি শেষ না করে 12টা নাগাদই বাসার জন্য রওনা দিলাম। বাসার দিকে রওনা দিয়ে আসতেই হঠাৎই একটি ছেলে আর একটি মেয়েকে আমি দাঁড়িয়ে কথা বলতে দেখছি। আমার একটু খটকা লাগলো। মেয়েটা ছেলেটা চেনা চেনা লাগছে। শুধু সামনে এগিয়ে আড়ালে দাঁড়িয়ে দেখলাম ছেলেটি আর মেয়েটার কেউ না, জিমিন আপু সুগা ভাইয়া। এমন ভাবে কথা বলছে যেন তারা প্রেম করছে। আমি তো আকাশ থেকে পড়লাম। সুগা ভাইয়ের সাথে জিমিন আপু কবে, কখন, কোথায়, মাথায় তো কিছুই ঢুকছে না। কোনো কিছু আর ভাবতে পারলাম না। সোজা বাসার দিকে হাঁটা দিলাম। বাসায় গিয়ে সুগা ভাইয়া আর জিমিন আপুর কথাই ভাবছি। কি করব, কাকে বলবো? জাঙ্কুক ভাইয়া কি জানে সুগা আর জিমিন আপুর কথা? কিন্তু সুগা আর জিমিন আপুকে দেখে তো মনে হয়নি যে তাদের ভিতর কোনো সম্পর্ক আছে। একটু আঁচ করতে পারিনি, কিন্তু কিভাবে হলো? মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে। এই ভাবনা চিন্তা করতে করতে কেটে গেল 2 দিন। আজকে আব্বু আসবে। আব্বু চট্টগ্রাম গিয়েছিল ব্যবসায়ের কাজে। বড় আব্বু বলেছিল আব্বু বাসায় আসলেই জাঙ্কুক ভাই আর জিমিন আপুর বিয়ের কথা বলবে। বুকের ভিতরটা কেমন যেন ব্যথা অনুভব করছে। তাহলে আজকেই কি বিয়ে ঠিক হয়ে যাবে? শত ভাবনা চিন্তার মাঝে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। ড্রয়িং রুমে বড় আব্বু সবাইকে দেখেছে। জিমিন আপু আর জাঙ্কুক ভাইয়ের বিয়ের কথা বলবে মনে হয়। মনের ভিতর চাপা কষ্ট নিয়ে এক কোণায় গিয়ে দাঁড়ালাম। বড় আব্বু আব্বুকে বলল, যে হোক, অনেকদিন ধরেই আমি আর তোর ভাবি একটা কথা ভেবে রেখেছি, তোকে বলবো, অপেক্ষা করছিলাম, তুই আসলি তাই আজকে বললাম। জিমিনের বিষয়ে কি ভাবিস? কি ভাইয়া বল তুমি? বুঝলাম না ব্যাপারটা। আসলে আমরা চাইছিলাম জিমিন আর জাঙ্কুকের বিয়ে দিলে কেমন? ভাইজান, আপনি হলেন এই বাসার কর্তা, আপনি যেটা করবেন সেটা এইবারের ভালোর জন্যই করবেন। আর তে আর জিমিনকে তো আপনি আমার থেকে বেশি ভালো জানেন, ভালো ছিলেন, নিশ্চয়ই আপনি ওদের খারাপ চাইবেন না। তাই আপনার যেটা ইচ্ছা আমারও সেটা ইচ্ছা, আমার এতে কোনো আপত্তি নেই। তাহলে তো ভালোই হলো, যেহেতু মতামত আছে। জাঙ্কুক, তুমি কি বলো? আমার কোনো সমস্যা নেই, তবে জিমিনকে জিজ্ঞাসা করেছি? জিমিন মা, এদিকে তোর কি মতামত জাঙ্কুকের বিষয়ে আমাদের একটু বলতো। আপু কোনো কথা বললো না, চুপ করে দাঁড়িয়ে রইল। মনটা মনে হয় খারাপ, কারণ আপু যে সুগা ভাইয়াকে ভালোবাসে এটা আমি ভালোই বুঝতে পারতেছি। তারপরে বাবা বলে উঠলো, আরে ভাইজান, ওর কাছে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। আপনি তো চেনেনই আমাদের 2 মেয়েকে, ওরা কি আমাদের কথার বাইরে কিছু করবে? আমরা কি ওদের এই শিক্ষা দিয়েছি? আমার মতামতই ওদের মতামত। আপনি দিন তারিখ ঠিক করেন, একটি ভালো দিন দেখে বিয়ের তারিখ ঠিক করেন। আচ্ছা, তাহলে তো সবার মতামত জানা হয়েই গেল। তারপরেও জিমিন, তুমি একটু বলো মা, তোমার কোনো আপত্তি আছে? না বড় আব্বু, আমার কোনো আপত্তি নেই। কথাটি বলেই আপু রুমে চলে গেল। আমিও গেলাম আপু পিছে পিছে। এখন কি করব, কি করা উচিত আমার মাথায় কিছুই কাজ করছে না। পুরো আকাশটা যেন আমার ছেয়ে গেছে অন্ধকারে। বাড়ির সবাই কত খুশি, হাসি খুশি, আনন্দ ফুর্তি করছে, মিষ্টি খাওয়া খাওয়ি করছে, কিন্তু আমার মনে যে কোনো শান্তি নেই, কারণ আমার জাঙ্কুক ভাইয়া সে আমার থেকে দূরে চলে যাচ্ছে। জাঙ্কুক ভাইয়াকে আমাকে বোঝে না, সে জিমিন আপুকে বিয়ে করতে রাজি হয়ে গেল। তাহলে মনে হয় সে জিমিন আপুকেই পছন্দ করে। আমারই ধারণা ভুল। জিমিন আপুর সাথে তো তার ভালোই সম্পর্ক, তেমন একটা রাগও করে না আপু, কিন্তু আমাকে তো সবসময় ঝাড়ি ধমক দেয়।
মনের কষ্ট মনেই চাপা রাখলাম। মনে আরো একটা কষ্ট হঠাৎ উকি মেরে উঠলো জিমিনাপুকে নিয়ে। জিমিনাপু তো সুগা ভাইয়াকে ভালোবাসে, তাহলে জিমিনাপু বিয়েতে রাজি হলো কেন? এখন আমি কি করব? আসলে কি জিমিনাপু সুগা ভাইয়াকে ভালোবাসে না বাসে না? আমি জিমিনাপুর রুমে উকি দিলাম। উকি দিয়ে দেখলাম আপু অনেক কান্না করছে ফ্লোরে বসে। আমি আর আপুর কাছে গেলাম না। আপুর কান্না দেখে আমার খুবই খারাপ লাগছে। তাহলে আপু সত্যি সুগা ভাইয়াকে ভালোবাসে। আমি চোখ বুঝতে বুঝতে এক দৌড় লাগালাম জাঙ্কুক ভাইয়ের রুমে। রুমের সামনে দাঁড়িয়ে বুকটা ছ্যাদ করে উঠলো, মুখটা মোচড় দিয়ে উঠলো। তারপরেও দরজায় নক করলাম। ভাইয়া, জাঙ্কুক ভাইয়া। কে? আয় ভিতরে। ভাইয়া, কিছু বলবি? হ্যাঁ না মানে কি? হ্যাঁ না মানে কি করতেছিস? কিছু বললে বল, নাইলে এখান থেকে যা, আমার মাথা খাস না। ভাইয়া, একটা কথা ছিল। সেটাই তো বলতেছি, কি বলবি বল তাড়াতাড়ি। ভাইয়া, জিমিন আপু সুগা ভাইকে ভালোবাসে। হোয়াট? হ্যাঁ ভাইয়া। তুই জানলি কিভাবে? আমি 3-4 দিন আগে জিমিন আপুকে সুগা ভাইয়ের সাথে দেখেছি কথা বলতে। তাই 3-4 দিন আগে দেখেছিস আর এখন আমাকে বলতে এসেছিস? তো আমি কি করব? না মানে তোমার সাথে আপুর বিয়ে ঠিক হয়েছে, এই বিয়েটা হলে কি আপু খুশি হবে? বা তুমিও তো খুশি হবে না আপু যদি অন্য কাউকে ভালোবাসে? তো সেটা তো আমার প্রবলেম না। জিমিন কেন বললো না? ওখানে তোকে জিজ্ঞাসা করা হলো, ও কেন বললো না? আপু হয়তোবা ভয় পেয়েছে। তুমি একটা কিছু করো। আমি কি করবো? আমি কি জানি জিমিন সুগাকে ভালোবাসে? না আমাকে জিমিন বলেছে, না আমাকে সুগা বলেছে। ওরা যদি আমাকে কিছু বলতো তাহলে আমি এটা বিষয় নিয়ে কথা বলতাম। তোরা তো আমাকে বলেনি, এটা তো আর আমার হাতে না। আর এই বিষয়ে তুইও কোনো কথা বলবি না। এখন যা, আমার মাথা খাস না। আমি মনের কষ্ট মনে চেপে রুম থেকে বেরিয়ে এসলাম। একটা আস্ত বজ্জা খরগোশের বাচ্চা মনে মনে গালি দিতে দিতে জিমিনাপুর রুমে গেলাম। আপু অজস্র কান্না করছে। আপুর কান্না দেখে আমারও কান্না আসছে। কেন আসছে জানি না। আমি আপুর কাছে গিয়ে বললাম, আপু তুই কেন বললি না যে তুই সুগা ভাইকে ভালোবাসিস? আপু বিস্ময় চোখে আমার দিকে তাকালো। তুই জানলি কিভাবে? হ্যাঁ আপু আমি জানি। তুই একটা কিছু কর না, তুই একটু জাঙ্কুক ভাইকে বুঝা সে যেন এই বিয়েটা না করে, তাহলেই তো প্রবলেম সলভ হয়ে যায়। না তাহলে প্রবলেম সলভ হয়ে যায় না। আমি জাঙ্কুক ভাইয়ের কাছে গিয়েছিলাম। জাঙ্কুক ভাই আমাকে বলেছে তুই বা সুগা ভাইয়া তো তাকে কিছুই জানাসনি, এখন সে কেন বলবে? তুই যা, তুই যে ভাইয়াকে বল, তাহলে নিশ্চয়ই ভাইয়া কিছু করবে। তুই ভাইয়াকে বুঝিয়ে বল, দরকার হলে ভাইয়ার হাতে পায়ে ধর। তোর সাথে তো ভাইয়ের ভালো সম্পর্কই আছে, ভাইয়া অবশ্যই তোর কথা শুনবে। আমার ভয় করে, আমি সুগার সাথে আমি সম্পর্কে আছি, ভাইয়া এই কথা জানতে পারলে সুগার সাথে যদি সম্পর্কটা নষ্ট করে দেয়। এই কারণে আমরা এতদিন লুকিয়ে গেছি। কিন্তু এখন আমি কি করব? আমার তো কিছুই মাথায় কাজ করছে না। মাথায় কাজ না করলে তুই বসে বসে কান্না কর। আমি যেটা বলছি সেটা কর। তুই ভাইয়ের কাছে যা, দেখবি ভাইয়া সবকিছু ঠিক করে দেবে। আর বড় আব্বুর মুখের উপরে তো শুধু ভাইয়াই এই কথা বলতে পারে। বড় আব্বু যদি একবার রাজি হয়ে যায় তাহলে তার বাবার সাথে কোনো সমস্যাই হবে না। বাবা তো সবসময় বড় আব্বুর কথাই শুনে। যেটা বলছি সেটা কর। এরপরে জিমিন আপু গেল জাঙ্কুক ভাইয়ের রুমে। আমিও আস্তে আস্তে জাঙ্কুক ভাইয়ের রুমের দিকে পা বাড়ালাম। জিমিন আপু রুমে ঢুকতেই জাঙ্কুক ভাইয়ের পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দাও ভাইয়া, আমি তোমাকে বলিনি, আমি সুগাকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। সুগাও আমাকে অনেক ভালোবাসে। প্লিজ ভাইয়া তুমি এই বিয়েটা যে করেই হোক আটকাও। ওঠ, উঠে বস। তুই যে সুগাকে ভালোবাসিস সেটা আমি আগে থেকেই জানি। আমি তো আশ্চর্যের চরম সীমায়। বলে কি এই লোক আগে থেকেই জানি? ভাইয়া তুমি কিভাবে জানো? আমার বন্ধু আমার বোনের সাথে লাইন মারতেছে, আমার বন্ধু আমার বোনের সাথে সম্পর্ক করতেছে, আর আমি জানবো না? তোরা কোথায় যাস কোথায় ঘুরিস সবই আমার কাছে আছে। কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে তুই বা সুগা কেউ আমাকে বল, কিন্তু তোরা তো আমাকে কিছুই বলিস না। আর বিয়ের ব্যাপারে আমি অনায়াসে এই কারণেই রাজি হয়ে গেছি যে তুই কিছু বল আমাকে, কিন্তু তুই তো আসলি না। তাহলে আমি কি করবো? আমার হাতে কিছু আছে? তুই আমাকে আগে বললে আমি বাবাকে বুঝিয়ে বলতে পারতাম। কিন্তু এখন কি করব বল? ভাই প্লিজ তুমি একটা কিছু করো। তুমিই পারবে সবকিছু ঠিক করে দিতে, আমি ওকে ছাড়া বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, এত কান্নাকাটি করার দরকার নেই। আমার বোন কান্না করবে আর আমি সেটা বসে বসে দেখবো? যা, তুই এটা নিয়ে চিন্তা করিস না। কিন্তু পরবর্তীতে যদি কেউ জিজ্ঞাসা করে তখন সুগার নামটা নিস, তখন আবার হ্যাঁ বলে দিস না বিয়েতে রাজি, তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। আচ্ছা ভাইয়া, তাইলে এখন আসি। এই বলে জিমিন আপু জাঙ্কুক ভাইয়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। আমিও আমার নিজের রুমে গিয়ে বসলাম আর মনে মনে 100টা গালি দিতে লাগলাম। শালা বজ্জাত খরুশ, এত কিছু জানে, সব কিছু জানে জিমিন আপু আর ভাইয়ের বিষয়, কিন্তু দেখো মুখ দেখলে বোঝাই যায় না এই শালার মনের ভিতর কি আছে আর পেটের ভিতর কি আছে গুলি মারলেও বের হবে না। একটা বোম মেরে ফুটিয়ে দিতে হয়, তাহলে ঠিক হয়।
এভাবেই কেটে গেল সেই দিনটা। পরের দিন বিকেলবেলা জাঙ্কুক ভাইয়া সুগা ভাইয়াকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে। আমি টিভি টুমে বসে টিভি দেখছি, বড় আব্বু বসে পেপার পড়ছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুগা, কেমন আছো? অনেকদিন পর আসলে, কি ব্যাপার বাবা, এখন তো আসোই না। আঙ্কেল এই একটু ব্যবসার কাজে ব্যস্ত। আরে এত ব্যস্ততা থাকলে হয়? বন্ধু বান্ধবের বাড়ি আসবে, আড্ডা টাড্ডা দেবো, ভালো লাগবে না? আসো এখানে এসে বসো। এই যে জাঙ্কুকের মা, দেখো সুগা এসেছে, ওকে শরবত টরবত কিছু দাও। আচ্ছা সুগা বসো, আমি আসতেছি। বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ জাঙ্কুক, কি কথা বলবে বলো। সুগাকে নিয়ে এসেছো, ভালোই হয়েছে। আমিও তোমার আর জিমিনের বিয়ের দিন তারিখ ঠিক করেছি। কথাটি শুনে সুগা ভাইয়া যেন 440 ডিগ্রি ভোল্টের ঝটকা খেয়েছে। সুগা ভাইয়ার নিমিষে মুখটি কালো হয়ে গেল, তার চোখ দুটো ছলছল করছে। অসহায় দৃষ্টিতে জাঙ্কুক ভাইয়ের দিকে তাকালো, কিন্তু জাঙ্কুক ভাইয়ের মুখের রিয়াকশন কিছুই বোঝা গেল না। আমি সবই দেখছি, সুগা ভাইয়ার চোখে পানি চলে এসেছে, এটা বুঝতে পারছি। হঠাৎই সুগা ভাইয়া দাঁড়িয়ে বলল, জাঙ্কুক আমি আজকে উঠি, শরীরটা ভালো লাগছে না। কেন? আয় বস এখানে, তোর সাথে কথা আছে, শরীর মন দুটোই ভালো হয়ে যাবে। আজান না জাঙ্কুক, জরুরি কাজ আছে, তোকে বসতে বলছি না, বস। তে জিমিনকে আর চাচুকে ডেকে নিয়ে যা। আমি চলে গেলাম আপুকে আর বাবাকে ডেকে আনতে। আপু আর বাবা আমি একসাথেই আসলাম। জাঙ্কুক কি হয়েছে বল আমাকে। বাবা, জিমিন সুগাকে ভালোবাসে। মানে? হ্যাঁ, তো সেদিন যে আমি জিজ্ঞাসা করলাম সেদিন তো কিছু বললো না। আসলে ও ভয়ে বলতে পারেনি, কিন্তু রাতে আমার কাছে বলেছে। আমিও জানতাম না বিষয়টা। তারপরে যখন বললো, আর সুগা তো ভালো ছেলে, তুমি তো জানোই। তাহলে তো আর এখানে অমতের কিছু নেই। তোমরা তো চাও যে জিমিন ভালো থাকুক, তাহলে সুগার কাছে জিমিন অবশ্যই ভালো থাকবে, ও সব দিক থেকেই ভালো। তোমরা তো সুগাকে ভালো মতোই চেনো। সুগা, তুই কিছু বলবি? আঙ্কেল আমি জিমিনকে অনেক ভালোবাসি, আমি আসলে ভয়ে বলতে পারিনি। আমি চাইছিলাম জিমিনের পড়াশোনাটা পুরো শেষ হোক, ফাইনাল ইয়ার শেষ হলে আমি বলবো, বাবা মাকে দিয়ে প্রস্তাব পাঠাতাম। কিন্তু আপনি যে জাঙ্কুকের সাথে জিমিনের বিয়ে ঠিক করেছেন, এটা আমি আসলে জানতাম না। আমি আপনাদের মর্যাদা ক্ষুণ্ণ করব না, একবার আমাকে বিশ্বাস করে দেখতে পারেন। সবই ঠিক আছে, তো যে হোক, তুই কি বলবি? ভাইজান আমি আর কি বলবো, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করুন। আচ্ছা সুগা, তাহলে তুমি তোমার মা বাবাকে পাঠিও, আমরা দিন তারিখ ঠিক করে তারপরে তোমাকে জানাবো। সবার মুখেই খুশি আমেজ, আমার খুশি যেন ধরে না। জাঙ্কুক ভাইয়া বিয়ে হবে না, আর জিমিনাপুর সাথে সুগা ভাইয়ার বিয়ে। আমাকে আর পায় কে? জাঙ্কুক ভাই তো শুধু আমারই। আমি মনের আনন্দে নেচে উঠলাম, নাচতে নাচতে নিজের রুমে চলে গেলাম। এই কয়েকদিনের মন খারাপ যেন সবই উড়ে গেল এই এক নিমিষের কথায়। সবাই যে যার কাজ করছে। এভাবেই চলে গেল কয়েকটি দিন। সুগা ভাইয়া আর জিমিনাপুর বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে। দেখতে দেখতে সেই বিয়েও হয়ে গেল আজকে। আমরা অনেক আনন্দ ফুর্তি করেছি। আমি আজকে শাড়ি পরেছি, আমাকে শাড়িতে কেমন লাগছে আমি জানি না, সবাই বলছিল অনেক সুন্দর লাগছে। খেয়াল করলাম জাঙ্কুক ভাইয়াও আমার দিকে দুই একবার তাকিয়েছে, তাতেই আমি ফিদা। বিয়েটা ছোটখাটো করেই হয়েছে, একান্তই নিজস্ব কিছু লোকজন নিয়ে। জিমিনাপুর সামনেই ফাইনাল ইয়ার পরীক্ষা, এই কারণে জিমিনাপুকে এখনই উঠিয়ে দেওয়া হয়নি। আমাদের বাসায় বিয়ে হয়েছে, আপুর পরীক্ষার পরে উঠিয়ে দেওয়া হবে। তবে আজকে সুগা ভাইয়াকে আমরা রেখে দিয়েছি, বাসর ঘর সাজিয়েছি সুন্দর করে। বাসর ঘরে বসে আমরা সবাই হাসি আনন্দ ঠাট্টা করছি, জিমিনাপু, সুগা ভাইয়া, আমি আর আমার কিছু কাজিন। এই মাঝে জাঙ্কুক ভাই ঘরের ভেতর ঢুকলো, হাতে দুইটা টিকিট সুগা ভাইয়ার হাতে দিয়ে বলল, নে দুইজন কক্সবাজার গিয়ে ঘুরে আসিস, এটাই তোদের বিয়ের গিফট। তুই তো আমাকে কিছু বললি না, তুই যদি বলতি তাহলে আরো বড় কিছু দিতাম। জাঙ্কুক তুই আমাকে ক্ষমা করে দে, আমি আসলে আমাদের বন্ধুত্বটা নষ্ট করতে চাইনি, আমি ভাবতে পারিনি যে তুই এই বিষয়টা এত সহজভাবে মেনে নিবি। এই বলেই জড়িয়ে ধরলো জাঙ্কুক ভাই, আর দুজনেই কান্না করছে। রুম থেকে সবাই বেরিয়ে গেছে, আমি বসে রয়েছি। জাঙ্কুক ভাইয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তে তুই এখানে বসে বসে কি করছিস? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি, যা নিজের ঘরে যা। এখানে বসে বসে বড়দের মাঝে কথা শুনছি। আমি মুখটা কালো করে বসে রইলাম, তারপরে উঠে চলে গেলাম। একটু কান্না চলে আসলো, আমার আপুর বিয়ে, আমি একটু মজা করব না? তাতেও একদম এরকম ঝাঁটি দিয়ে বলতে হয়? একটু ভালোভাবে বললেও তো পারতো। নিজের রুমে মন খারাপ করে বসে আছি। আধা ঘন্টা পর আমার রুমে জাঙ্কুক ভাইয়া ঢুকলো। আমি তো হতবাক, ভাইয়া আমার রুমে এসেছে। আমি তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালাম, আমার চোখে পানি। জাঙ্কুক ভাই আমার কাছে এসে আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কে তুই কবে বড় হবি? ভাইয়ের কণ্ঠ শুনে আমি একটু অবাকই হলাম, আমার সাথে এত নরম সুরে কথা বলছে। এ কি কোনো গোল টোল খেয়ে আসলো না?
মনে মনে ভাবতে লাগলাম, কিন্তু কিছু বললাম না। তারপরে আবার ভাইয়া বলে উঠল, তোকে নিয়ে আমি কি করব, তোকে কিভাবে সামলাবো, তুই কবে বড় হবি, কবে তোর 18 বছর হবে, আমি তো আর পারছি না। কথাটি বলে ভাইয়া চলে গেল। কিন্তু আজকে ভাইয়ার গলায় আমি একটু অন্যরকম সুর পেলাম, তার ছোঁয়ায় আমি অন্য স্পর্শ পেলাম, আমি যেন হারিয়ে গেলাম অন্য জগতে। মনের ভিতরে হাজারো প্রজাপতি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। তাহলে কি ভাইয়া আমাকে ভালোবাসে? আমার 18 বছর হলে কি হবে? ভাইয়া কি করবে? কি অপেক্ষা করতে পারছে না? এরকম হাজারো প্রশ্ন মনের ভিতর উঁকি মারছে। পরের দিন দুপুরবেলা আমরা সবাই খাবার টেবিলে বসে আছি। নানা রকম রান্নার আয়োজন হয়েছে। সুগা ভাইয়া এইবারে জামাই প্রথম এই দুপুরে খাচ্ছে। অনেক ধরনের আইটেম, সবাই খাওয়া দাওয়া করছে আর হাসাহাসি করছে। হঠাৎই সুগা ভাইয়া বলে উঠলো, আঙ্কেল, জাঙ্কু দুটো টিকিট এনেছে কক্সবাজার যাওয়ার জন্য, তো আমি আর জিমিন কি যে ঘুরে আসতে পারি? হ্যাঁ, যাও। এখন জিমিন তোমার বউ, তুমি জিমিনকে যেখানে নিয়ে যাবে সেখানে তুমি নিতে পারো, এখানে তো আমাদের আপত্তি করার কিছু নেই। আচ্ছা, তাহলে আমি জিমিনের সাথে টেকেও নিয়ে যাই? না না, তোমাদের সাথে টেকে নেওয়ার দরকার নেই, ওকে কেন নিবে? ও গেলে একটা আলাদা ঝামেলা, তোমরা দুজন যাবে, দুজন ঘুরে আসো। কথাটি বলে উঠলো বড় আম্মু। আমিও সাথে সাথে বললাম, না ভাইয়া, আমি যাব না, তোমরাই যাও। চল রাতে অনেক মজা হবে, আর তোর তো ইন্টার পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তো বন্ধ আছে, আমরা সবাই মিলে গেলে কত মজা হবে বলতো। না আপু, আমি যাব না, তোমরাই যাও। জিমিন, ওকে এত সাদাসাদি করিস না, ও একটা উটকো ঝামেলা, আর এই উটবুকটাকে কি করতে নিবি? ওটাকে নিলে আর একটা ঝামেলা বাজে। তো সুগা, তোমরা কবে যেতে চাইছো? আঙ্কেল, আসলে আমার আর জাঙ্কুকের একটু কাজ আছে, আমরা কাজটা শেষ করে 3-4 দিনের ভিতর বের হয়ে যাব। সুগা ভাইয়ের কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম, কি জাঙ্কুক ভাইয়াও যাবে? আর আমি এই সুযোগটা মিস করলাম, আমি জাঙ্কুক ভাইয়ের সাথে একটু সময় কাটাতে পারতাম। আরে আল্লাহ, এখন আমি কি করব? আমি কিভাবে যাব? আমি তো না বলে দিই। ভাইয়া ঠিকই বলে, আমি একটা উঠবো, এখন কি করব? জাঙ্কুকও যাবে তোমাদের সাথে? হ্যাঁ আঙ্কেল, এই জন্যই তো ভাবছিলাম যে তেও যদি যেত তাহলে ভালো হতো। তে, চল না, অনেক মজা হবে। আচ্ছা জিমিন আপু, এত করে যখন বলছো তাহলে যাব, কিন্তু আমার জন্মদিনের আগেই কিন্তু চলে আসবো, কয়েকদিন পরেই তো আমার জন্মদিন। আচ্ছা ঠিক আছে বাবা, তোর জন্মদিনের আগেই আসবো। এরপর কয়েকদিন কেটে গেলেই আমরা 4 জনে কক্সবাজার চলে আসি। একটা ডাবল রুম আর 2টা সিঙ্গেল রুম বুক করা হয়েছে। আমরা সবাই খুব ভালোই মজা করেছি। জাঙ্কুক ভাইয়াও আমাকে অনেক সাপোর্ট করেছে। সুগা ভাইয়া আর জিমিন আপু সব জায়গা ঘুরেছে, আর আমি জাঙ্কুক ভাইয়ের সাথে ঘুরেছি। এই কদিনে ভাইয়া আমাকে তেমন একটা বেশি ঝাড়ি দেয়নি, আমার সাথে ভালোই ব্যবহার করছে, অনেক কেয়ারিং করেছে। আমরা একসাথে সমুদ্রের পানিতে পা ভিজিয়েছি, অনেক ঘোরাফেরা করেছি, রেস্টুরেন্টে খেয়েছি। এই কয়েকটা দিন আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু আমার যে কালকে জন্মদিন, এখন আমরা কেন যাচ্ছি না? তাই আমি জিমিন আপুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপু, আমরা বাড়ি যাবো কবে? হ্যাঁ তে, আমরা কালকে যাব। কালকে? হ্যাঁ, আজকে একটা পার্টি আছে, এই পার্টিটা শেষ করে আমরা কালকে যাব। আমি মন খারাপ করে রুমে চলে আসলাম। কালকে আমার জন্মদিন, কালকে যদি আমরা রওনা দিই, যেতে যেতে রাত তো হয়ে যাবে, তাহলে আমার জন্মদিনটাকে পালন করা হবে না। মনটা খুব খারাপ করে রাখলাম। সন্ধ্যার পর জিমিন আপু একটি শাড়ি নিয়ে আসলো। তে, এটা পরে ফেলতো। শাড়ি? শাড়ি পরবো কেন? তোকে বললাম না যে আজকে পার্টি আছে, শাড়িটা পরে সুন্দর করে রেডি হয়ে আয়। তারপরে আমি আর কি করবো, শাড়িটা পরে মোটামুটি একটু সেজে রেডি হয়ে বাথরুম থেকে বেরিয়ে আসলাম। মনটা খুবই খারাপ, কালকে আমার জন্মদিন, আর কারো মনে নেই, আর আমাকে এখানে বসা করিয়ে রেখেছে। এখন রাত বাজে প্রায় 12টার কাছাকাছি, এখন পর্যন্ত কারো খবর নেই। শাড়ি একটা ধরিয়ে দিয়ে যে কই গেছে, কারো কোনো খবর নেই। অমনি উঠে দাঁড়ালাম, দাঁড়াতেই জিমিন আপু রুমে ঢুকেছে। তে চল। কোথায় আপু? বললাম না পার্টি আছে, চল উপরে। উপরে মানে ছাদে। তারপরে দুজন ছাদে গেলাম। ছাদে গিয়ে আমি তো অবাক, পুরো ছাদটা সুন্দর করে সাজানো, লাল নীল বাতি আর বেলুন। সামনে দাঁড়ানো জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক ভাইকে দেখতে অনেক সুন্দর লাগছে, কালো কোট, কালো প্যান্ট, মনে হচ্ছে যেন বিয়ে করতে এসেছে। আমাকে নিয়ে কেকের সামনে দাঁড় করালো, তারপরে বলল, নে কেক কাট। আমি তো অবাকের চরম সীমায়। তোমাদের সবার মনে ছিল আমার জন্মদিন? আরে পাগলি, তোর জন্মদিনে আমাদের মনে থাকবে না? শালিকা, এই সব কিন্তু তোমার জাঙ্কুক ভাই আয়োজন করেছে, তার বুদ্ধিতে হয়েছে, এগুলো কিন্তু আমরা কিছু করিনি, আমরা শুধু হেল্প করেছি মাত্র। এরপরে মোমবাতি নিভিয়ে জাঙ্কুক ভাইকে আমি কেক খাইয়ে দিলাম, ভাইয়াও আমাকে খাইয়ে দিল, সুগা ভাইয়া জিমিন আপু এক এক করে সবাইকে খাইয়ে দিলাম, সবাই খাইয়ে দিল। কিছুক্ষণ পর সুগা ভাইয়া বলল, জিমিন চলো আমরা নিচে যেয়ে খাবার নিয়ে আসি। নিচে গিয়ে খাবার আনবো মানে? আরে চল
ভালো না। এই বলে সুগা ভাইয়া জিমিন আপুকে নিয়ে চলে গেল। এরপরে জাঙ্কুক ভাইয়া আমার দিকে মুখ করে ঘুরে বলল, তে তুই আমাকে খুন করতে চাস? আমি তো অবাক হয়ে গেলাম, কি বলছে ভাইয়া? কেন ভাইয়া তুমি এই কথা বলছো না? আমি কি করেছি আবার? তুই শাড়ি পরলে যে আমি খুন হয়ে যাই, তুই বুঝিস না সেটা? এরপরে আর কিছু না বলে পকেট থেকে একটি বাক্স বের করে আমার সামনে ধরল। বাক্স থেকে আংটি বের করে আমার হাতে পরিয়ে দিল। হাতে পরিয়ে দিয়ে বলল, তে আমার বউ হবি? এই জিয়ন জাংকুকের বউ হবি, মিসেস জিয়ন জাংকুক। আমার তো ইতিমধ্যে বুকের হার্টবিট বেড়ে গেছে না থেমে গেছে আমি কিছুই বুঝছি না। মনে হচ্ছে সবকিছু থমকে গিয়েছে। আমার মনে হয় এখনই জ্ঞান হারানোর পাল। নিঃশ্বাসটা আটকে আসছে। আমি কিছুই বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎই জাংকুক ভাইয়া আমার কপালে একটা চুমু দিল। আর আমি সারা দুনিয়া অন্ধকার। এরপরে কি হলো আমি জানি না। এই সুগা দেখো, কে অজ্ঞান হয়ে পড়েছে। আরে কথা বলো না, চলো চলো ওকে ধরতে হবে। আরে দাঁড়াও দেখি জাংকুক আছে না, ও কি করে। হ্যাঁ আসলে জিমিন আর সুগা আড়ালে থেকে সব দেখছিল। তে অজ্ঞান হয়ে পড়েছে। জাংকুক তে অজ্ঞান হয়ে যাওয়ার পর তেকে 2-3 বার ডাক দিল, তে তে, কিন্তু কোনো সাড়া পেল না। এরপরে জাংকুক তের ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খেতে লাগলো। আরে এসব কি দেখা যায় ছোট বোন আর বড় ভাইয়ের সাথে? সুগা কি করবে? আরে তুমি না দেখলে তুমি যাও, আমি তো দেখবো। আমার বন্ধু তার প্রেমিকের সাথে কি করে আমি দেখবো না? তুমি যাও খেতে সব। এরপরে 10 মিনিট এভাবেই সুগা কাশি শব্দ করে ছাদে আসার অভিনয় করলে জাংকুক থেকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিল। এই জাংকুক কি হয়েছে? তে অজ্ঞান হয়ে গেছে কেন? কি করেছিস ওর সাথে? আরে শালা আমি এবার ওর সাথে কি করবো? ওকে শুধু বলেছি যে আমার বউ হবি, বিয়ে করবি আমাকে, তাতেই এই অবস্থা। তাইলে ভাব আমার এখন কি হবে? কি করবে ও বাসর রাতে? আরে বালক সত্যি করে বল কি করেছিস? আমি কিছুই করিনি, তোরা থাক, আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। এই বলে জাংকুক থেকে নিজের রুমে নিয়ে গেল। নিজের রুমে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপরে পানির ছিটা দিলে তে পিটপিট করে চোখ খুলল। এই আর তোর উঠতে হবে না, এখন ঘুমা। জাংকুকের কড়া গলা শুনে তে আর চোখ মেলে চাইল না, ওখানেই ঘুমিয়ে পড়লো। ও কোন রুমে ঘুমাচ্ছে ও নিজেও জানে। জাংকুক তের ঘুমন্ত চেহারার দিকে চেয়ে আছে আর বলছে, তে তুই আর কত জ্বালাবি আমাকে? সেই ছোট্ট থেকে জ্বালিয়ে আসছিস। তোর জন্য আমি অপেক্ষা করতে করতে মনে হয় পাগলই হয়ে যাব। তুই শাড়ি পরে কেন আসিস আমার সামনে? তুই জানিস না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না? ও তুই জানবি কিভাবে? তোকে তো কখনো জানতেই দিইনি। সেই 15 বছরের কিশোরীটা আমার মনে যে জায়গা করে নিয়েছে, এই 3 বছর যে আমার কাছে কিভাবে কেটেছে সেটা আমিই জানি। আজকের দিনের জন্য কত অপেক্ষা করেছি, কত প্ল্যান করেছি, কিন্তু তুই এটা কি করলি? তুই অজ্ঞান হয়ে গেলি। আমি তোর কাছে গেলে তুই কেন এরকম করিস? কই আগে তো করতি না, তাহলে আজকে কেন এরকম হলো? তুই কি আমাকে ভালোবাসিস না? ভালোবাসলে ভালোবাসার মানুষ কাছে গেলে ভয় পেতে হয়? মনে হয় তুই আমাকে বেশি ভালোবাসিস, তাই আমি তোর কাছে যাওয়াতে তুই এইভাবে অজ্ঞান হয়ে গেলি। দেখিস আমি আমার ভালোবাসা দিয়ে তোর সমস্ত ভয় ভীতি দূর করে দেব। এরপরে জাংকুক তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম ভাঙতেই তে আবিষ্কার করলো ও জাংকুকের পাশে শোয়। হঠাৎই ওর মনে পড়ে গেল রাত্রের কথা। লজ্জায় লাল হয়ে গেছে তে। তারপরে জাংকুককে ছাড়িয়ে ও উঠে দাঁড়ালো নিজের রুমে যাওয়ার জন্য। কতদূর যেয়ে আবার পিছন ফিরে এসে জাংকুককে ঠোঁটে একটা ছোট্ট করে চুমু দিয়ে। বিপত্তিটা বাজে তখনই। জাংকুক আসলে তখন ঘুমন্ত ছিল না। জাংকুক তে চলে যেতে নিলেই আবার ওকে সজোরে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিজের ঠোঁটটি তের ঠোঁটের সাথে লাগিয়ে দিল প্রায় 5 মিনিটের মতো। তে তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, ওর হার্টবিট ওঠানামা করছে। পরানটা মনে হয় এখনই বের হয়ে যাবে। ওকে আবারও অজ্ঞান হয়ে যাবে, কিছুই ভাবতে পারছে না। কিন্তু জাংকুক ভাইয়া আমাকে কিস করলো, মনে মনে ভাবতেই ও যেন স্বর্গে ভাসছে। এরপরে জাংকুক ছেড়ে দিলে তে দৌড়ে রুমে চলে যায়। হায় আল্লাহ, জাংকুক ভাইয়া আমাকে কিস করছে। আমি কি স্বপ্নে দেখছি নাকি এটা সত্যি? তারপরে আমরা বের হয়ে গেলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সকালবেলা নাস্তা করলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বিকেল। বাসায় অনেক ভালো ভালো রান্না করা হয়েছে যেহেতু আমার জন্মদিন। কিন্তু আমি তো লজ্জায় এর মধ্যে জাংকুক ভাইয়ের সাথে একটাও কথা বলিনি, তার দিকে একবার তাকাইও নি। কিন্তু বুঝতে পেরেছি যে ভাইয়া আমার দিকে কয়েকবারই তাকিয়েছে, কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি ভাইয়াকে এড়িয়ে এড়িয়ে চলেছি। তারপরে কেটে গেছে 2 দিন। এই 2 দিনে
আমি তেমন একটা রুম থেকেই বের হইনি। জাঙ্কুক ভাইয়ের সাথে দেখা হওয়ার তো কোনো প্রশ্নই নেই। যখন জাঙ্কুক ভাইয়া নিচে গেছে তখন আমি আর নিচে যাইনি। তার মুখোমুখি হইনি। কিভাবে হবো? ভাইয়াকে দেখলেই যে আমার লজ্জা লাগে। আর কাছে আসলে কাঁপাকাঁপি তো আছে। নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই ভেবেই আমি রুমেই আটকে রইলাম। হঠাৎই আমার দরজার সামনে জাঙ্কুক ভাইয়া ঠাস করে দরজাটি লাগিয়ে দিল রুমের ভিতর ঢুকে। আমি তো ভয়ে শেষ। শরীর যেন আবার কাঁপতে শুরু করলো। ভাইয়া আমার কাছে এসে বলতে লাগলো, কি সমস্যা তোর? আগে তো আমার সামনে পিছে ঘুরঘুর করতে, আমাকে এক নজর দেখার জন্য এখানে ওখানে দাঁড়িয়ে থাকতি, কথা বলার জন্য এই সুতায় ওই সুতায় আমার কাছে আসছে। আর এই 2 দিন তোর কি হয়েছে? আমি যে তোকে দেখতেই পাচ্ছি না। ও, তার মানে তুই এখন পেয়ে গেছিস না, জেনে গেছিস যে আমি তোকে ভালোবাসি, এই জন্য আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরানোর চিন্তা না? থাপড়ি একদম দাঁত ফালিয়ে দেবো, অসভ্য মেয়ে কোথাকার। আমি কি বলবো, আমি তো কাঁপতে কাঁপতেই শেষ। মনে হচ্ছে জীবনটা এখনই বেরিয়ে যাবে। আমি আর কিছুই বললাম না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। যত কাঁপাকাঁপি আছে এখনই শেষ কর। কিভাবে শেষ করবি আমি জানি না। বিয়ের পর যদি তুই কাঁপছিস না, তোকে যে আমি কি করবো আমি জানি না। কিভাবে তোরে কাঁপাকাঁপি বন্ধ করবো? আমি কি করব? আমি কি জানি? আমি কি আগে কখনো প্রেম করেছি নাকি? কেন কাঁপাকাঁপি হয়? আপনি একটু বলে দেন না, আমি কিভাবে কাঁপাকাঁপি বন্ধ করব? কিভাবে কাঁপাকাঁপি বন্ধ করবি? সকাল বিকেল 2 বার আমার কাছে যাস, তোর কাঁপাকাঁপি বন্ধের ওষুধ আমার কাছে আছে। এই বলেই জাঙ্কুক ভাইয়া আমার কপালে একটু চুমু দিয়ে বলল, আমার পক্ষে আর সম্ভব না তে, আমি আর পারছি না। তোকে ছাড়া আমার এক মুহূর্ত থাকা সম্ভব না। তুই আর আমাকে একটা সপ্তাহ সময় দে, এরপর আমি তোকে নিজের করে নিতে চাই। আর তুই থাকবি তো আমার পাশে? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। এরপরে ভাইয়া রুম থেকে বেরিয়ে গেল। নিচে গিয়ে সবাইকে বসার রুমে ডাকলো, আমিও গেলাম। বাবা, তোমার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ জাঙ্কুক, বলো কি বলবো? আমি তেকে বিয়ে করতে চাই। হোয়াট? কি বলছো এসব তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি। কিন্তু ওর তো সবে মাত্র 18 হলো, ও তো এখনো অনেক ছোট। আর তুমি ওকে বিয়ে করবে মানে? আমি তো কিছুই বুঝতেছি না। আসলে বাবা, আমি তেকে ভালোবাসি অনেক আগে থেকে। আর তেও আমাকে ভালোবাসে। আসলে আমি ওর 18 বছরের অপেক্ষা করছিলাম, এই জন্য তোমাদের এতদিন কিছু বলিনি। আর এখন যখন ওর 18 বছর হয়ে গেছে, আমি আর বেশি সময় অপেক্ষা করতে চাই না। আচ্ছা ঠিক আছে, যে হোক, তুই কি বলিস? ভাইজান, আমি আর কি বলবো, আপনারা যেটা ভালো মনে করেন। আর জাঙ্কুকের সাথে জিমিনের বিয়ে তো আমি দিতেই চেয়েছিলাম। জিমিনেরটা না হলো তেই হোক, সমস্যা কি? আর 18 বছরে তো বিয়ে দেওয়াই যায়। আচ্ছা তাহলে সবার যখন সম্মতি আছে, তুমি কি রাজি? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে উপরে চলে এলাম। নিচে তারপরে দিন তারিখ ঠিক করা হলো। 1 সপ্তাহ পর আমার বিয়ে। আজকে শুক্রবার। আমি বিয়ের সাজে বসে আছি জাঙ্কুক ভাইয়ের রুমে। ফুল দিয়ে সুন্দর করে রুমটি সাজানো। মনের ভিতর হাজার প্রশ্ন আর ধুপ ধুপ শব্দ। হার্টবিটটা যেন কোনো মতেই থামছে না। কি করব আমি? ভাইয়া আবারও কাছে আসলে যদি কাঁপাকাঁপি হয়, তাহলে ভাইয়া তো অনেক রাগ করবে। এই 7 দিনে বারবারই আমাকে বলে দিয়েছে, বাসরাতে অন্তত পক্ষে অজ্ঞান হয়ে যাস না, তাহলে আমার মান-ইজ্জত থাকবে না। প্লিজ তোর এই কাঁপাকাঁপি বন্ধ কর। আমি কাছে আসলেই তোর কাঁপাকাঁপি হয়, এটা তুই বন্ধ কর। এই দিনটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, আমার এই স্বপ্নগুলো তুই ভেঙে দিস না। তোর জন্মদিনের দিন নিয়ে অনেক স্বপ্ন ছিল, তা তো তুই ভেঙে চুরমার করে দিয়েছিস। আর এই দিনটা অন্তত পক্ষে তুই নষ্ট করিস না, আমি সহ্য করতে পারবো না। কথা ভাবতে ভাবতেই হঠাৎই দরজা খোলার আওয়াজে আমার বুকটা আরো কেঁপে উঠল। সামনে তাকাতেই দেখি জাঙ্কুক ভাই রুমের ভিতর ঢুকেছে। জাঙ্কুক ভাই আস্তে করে এগোচ্ছে, জাঙ্কুক ভাই এগোচ্ছে, আর আমার আত্মা যেন আকাশে উড়ে যাচ্ছে। কি করবো ভাবতে পারছি না। জাঙ্কুক ভাই আমার কাছে এসে বলল, তে তুই আজকের দিনে কি আমাকে ফিরিয়ে দিবি? আমি অনেক দিন তোর জন্য অপেক্ষা করেছি, আমি আর অপেক্ষা করতে পারছি না। তুই কি হবি আমার? আমি চুপ করে রইলাম। তারপরে জাঙ্কুক ভাই আমাকে জড়িয়ে ধরল। আমার শরীরটার ভিতরে ঝড় উঠে গেল। মনে হচ্ছে 340 ডিগ্রি শক খেয়েছি। কাঁপাকাঁপিও শুরু হলো। কিন্তু জাঙ্কুক ভাই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল, আর আমার ঠোঁট জোড়া তার ঠোঁটে নিয়ে গেল। আস্তে আস্তে কাঁপাকাঁপিও বন্ধ হয়ে গেল। আসলে এই 3 বছরে ভাইয়ের কাছ থেকে আমি যতটুকু ভালোবাসা না পেয়েছি, আমার বিয়ের ঠিক 1 সপ্তাহের মধ্যে ভাইয়া যেন তার 3 ডবল ভালোবাসা আমাকে দিয়ে ভরিয়ে রেখেছে। তাই একটু কাছে আসলে কাঁপাকাঁপিটা কমই হয়। তারপরও আজকে তো বিয়ে, একটু তো স্বাভাবিকভাবে ভয় থাকবেই। তারপরে ভাইয়া আমাকে আপন করে নিল তার মনের গহীন। এভাবেই আমার কিশোরী মনের ভালোবাসা যৌবনে এসে পূর্ণতা পেল। আমি আজকে অনেক খুশি যে আমি আমার জাঙ্কুক ভাইকে নিজের মনের মতো করে পেয়েছি। আরে থুকু, জাঙ্কুক ভাইয়া বলছি কেন, উনি তো আমার ছাইয়া। যাই হোক, তোমরা আর এখন কি করবে? তোমরা যাও, আমি একটু বাসর করে নিই।